সাধারণ একজন মানুষ, মানুষটা তো ভূত। ওকে, সো আমার সঙ্গে রয়েছেন মোস্তফা সরোয়ার ফারুকী ভাই এবং আমাদের সবার প্রিয় ফারুকী ভাই। ফারুকী ভাই সাক্ষাৎ ভূত। আমি তো ভাবছি আজকে আপনি বলবেন যে আমাদের সঙ্গে একজন বিশেষ অতিথি আছেন, সেই অতিথির নাম হচ্ছে ভূত। আজকে সরাসরি ভূত এসে হাজির, সরাসরি ভূত এসে হাজির, একদম। আমার কাছে যেটা মনে হয় যে আমি কয়েকটা কোশ্চেন আগে করি, সেটা হচ্ছে আচ্ছা সবাইকে তো আগে ঈদ মুবারক জানাবেন। ঈদ মুবারক। ওকে, ভূতদের পক্ষ থেকে। ভূতদের পক্ষ থেকে। ফারুকী ভাই, আপনি ঢাকাতে একটা শহরে, ঢাকা শহরে বড় হয়েছেন এবং তখন ঢাকা শহরটা অনেক ফাঁকা ছিল এবং তখন নাকি অনেক প্যারানরমাল অনেক কিছু ঘটতো। তো জীবনে প্রথম ভয় পেয়েছিলেন কবে, এটা মনে আছে? যে মনে প্রথম বুঝতে শুরু করেছেন এরকম কিছু? ছোটবেলায় তো আমার স্কুল ছিল তেজগাঁও গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল, ফার্মগেটে। তো আমাকে টাকা দেওয়া হতো রিক্সা করে যাওয়ার জন্য। তো আমি টাকা মারার জন্য হেঁটে যেতাম, এবং হেঁটে যেতাম হচ্ছে গিয়ে স্টেশন দিয়ে রেল লাইন ধরে। আচ্ছা। তো ওই সময় তো ঢাকায় লোকজন একদমই কম ছিল, ফলে অনেকগুলো মালগাড়ি যখন রাখা থাকতো তার ফাঁক দিয়ে যখন আমি যেতাম, তখন সত্যি ভূতের ভয় পেতাম কিনা জানি না, তখন নিজের পায়ের খসখসে শব্দ শুনলেই মনে হতো যে অন্য একজন বোধহয় আসছে। ফলে ওইটা আমার জন্য খুবই ভীতিকর একটা অভিজ্ঞতা ছিল, কিন্তু আমার মনে হয় ওই থ্রিলটা পছন্দ করতাম, কারণ নাহলে আমি একদিন ভয় পাওয়ার পর পরদিন আবার কেন ওই রাস্তা দিয়ে গেলাম, সবসময় তো যেতাম। ওইটাই বোধহয় আমার ভয়ের আদি মানে মেমোরি আর কি। আচ্ছা, আর এমনিতে আমি ঠিক জানি না যেটার সাথে কোনো মানে সম্পর্ক নাই, তারপর একটা ইলিউশন তৈরি হয়েছিল। আমি যখন দেখছিলাম আপনার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মুভি, যখন দেখা যায় যে মা মেয়ের সাথে আবার দেখা করে, একটা অদ্ভুত একটা ইলিউশন তৈরি হয়েছিল। ঠিক সেটা আমি বলবো না যে প্যারানর্মাল কিছু বা সাররিয়ালিস্টিক, অদ্ভুত একটা ব্যাপার ছিল। তো এই সমস্ত ব্যাপারে কি আপনার এমনিতে কোনো সময় আগ্রহ ছিল, এই সমস্ত প্যারানর্মাল ব্যাপার স্যাপারে? আমার প্যারানর্মাল অ্যাক্টিভিটিতে সত্যিকার অর্থে ছোটবেলায় আগ্রহ ছিল। এরপরে আসলে আমি অনেক বেশি সাররিয়াল পোয়েট্রি আর পেইন্টিং এর ভক্ত হয়ে উঠলাম। আচ্ছা। ফলে এটা ঠিক প্যারানর্মাল না, এটা সাররিয়াল। আসলে আই মিন অ্যাজ উই অল নো, যেটা রিয়েল না, কিন্তু এটা রিয়েলের চেয়ে অন্য কোনো কঠিন একটা ফিলিং দেয়, অনুভূতি দেয় বা অন্য নতুন চিন্তার জন্ম দেয়। আর প্যারানর্মাল অ্যাক্টিভিটির ক্ষেত্রে যেটা হচ্ছে, ছোটবেলায় ভূতের ভয় পেতাম, এটা সত্য কথা, সব বাচ্চারাই পায়। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমি সবসময় গর্ব করে বলি যে আমার শৈশবের কোনো কিছু হারায়নি। আমার শৈশবের আড্ডাবাজি, শৈশবের সেই হাসি, সেরকম আমি সেরকম ভাবেই এখনো আছি, এরকম ভাবেই মানুষের সাথে মিশি, এরকম ভাবেই চলাফেরা করি, এবং আমি প্রার্থনা করি আমার এগুলো যেন না হারায়, 60 বছর বয়সে যেন আমি শিশু থাকতে পারি। কিন্তু একটা জিনিস বোধহয় আমার কাছ থেকে হারিয়ে গেছে, সেটা হচ্ছে ভূতের ভয়। এখন এটা কেন হয়েছে আমি আস্তে আস্তে ভাবছিলাম, আচ্ছা রাসূল তো নিশ্চয়ই আমার জিজ্ঞেস করবে যে ভূতের ভয় এখন কেমন পান কিনা। তখন আমি কি বলবো, এখন তো আমি ভূতের ভয় পাই না, তো বানাতে মিথ্যা কথা বলবো না যে আমি ভূতের ভয় পাই। তাহলে আমাকে সত্য, তাহলে আমি কেন পাই না, এটা খুঁজতে চেষ্টা করলাম। খুঁজতে গিয়ে আমি দেখলাম যে এর প্রধান একটা কারণ বোধহয়, এখন আমি ভূতের ভয় পাই না, তবে একাকিত্বের ভয় পাই। মানে আমি একা কোনো রুমে থাকতে পারি না, এমনকি আমি বাথরুমে একা যেতে পারি না, আমার ভীষণ ভয় লাগে। তো বাথরুমে তো আর কাউকে নিয়ে যাওয়া যায় না, যে কারণে আমি করি, বিদেশে গেলে আমার হোটেলের মেইন ডোরটা খোলা রাখি, এবং আমার বাসাতেও আমি বাথরুমের দরজা কখনো বন্ধ করতে পারি না। কোথাও যদি দরজা বন্ধ করি, তাহলে আমার মনে হয় যে আমি ভীষণ ভয় পাই। তো এর কারণ একটাই বোধহয়, যে একা যখন থাকি তখন বোধহয় আমি আবিষ্কার করতে পারি যে আমি নিজে একজন ভূত, তখন তো আমার নিজে ভয় পাওয়া ছাড়া কোনো উপায় নাই। এটা একটা কারণ হতে পারে, মানে ভূতের ভয় এখন নিজের উপরে আসর করেছে। আচ্ছা, এমনিতে আমরা শুনি যে এরকম যারা এমনি হরর ফিল্ম বানান তাদের একটা কথা, বা যারা শুনেছি আমরা এরকম, যে হরর মুভিতে নাকি যতক্ষণ পর্যন্ত ভূতটা না দেখা যায়, যতক্ষণ পর্যন্ত মনে হচ্ছে কিছুটা ঘটছে, কিছুটা আছে, ততক্ষণই ভয়টা থাকে। ভূত দেখলে কিন্তু আর ভয় নেই। সেটাই, আপনার কথা শুনে আমার তাই মনে হলো যে দেখলে আর হয়তো ভয়, ভূত দেখলে শেষ, ভূত দেখলে ভূতের ভয়টা ধ্বংস হয়ে যাবে। মানে প্রেমে পড়লে যেমন প্রেমে পড়ার উত্তেজনা শেষ হয়ে যায়, ভূত দেখলে কিন্তু ওটা শেষ। আচ্ছা, এমনিতে বাসায় কখনো শোনেন নাই ভূতের কোনো ঘটনা বা এরকম? ছোটবেলায় আমার ভূতের গল্প, পরীর গল্প, জিনের গল্প শুনতে শুনতে আসলে সময় কেটেছে, সত্য কথা। আমার একদম ছোট চাচা, উনি আমাদের বাসা পরিবারের একটা রহস্যজনক চরিত্র। রহস্যজনক এই কারণে যে ছোটবেলায় ওনার যাত্রায় অভিনয় করার প্রতি ভীষণ ঝোঁক ছিল। তো এখন উনি গ্রামে থাকতেন, আমরা তো থাকতাম শহরে ন্যাচারালি। তো উনি আমাদের বাড়িতে, মানে নাখালপাড়ার বাড়িতে প্রায় আসতেন। তো আসতেন, আমরা শুনতাম যে ওনার খুব মন খারাপ, কারণ হচ্ছে ওনাকে ওনার শিক্ষক ভীষণ মারত যাত্রা করার অপরাধে। তো ফলে ওনাকে আমরা যাত্রা করে একটা লোক, এটা একটা অদ্ভুত ক্যারেক্টার মনে হতো, এবং যাত্রা করা মানে হচ্ছে 2 মাস 3 মাস উনি নাই, উনি পালিয়ে গেলেন এবং হারিয়ে গেলেন, উনি নাই।
এটা ছিল ওনার রহস্য। তো ওনার এই রহস্যের সঙ্গে একটা অদ্ভুত রহস্য যোগ হতো। প্রায় আমরা শুনতাম যে ওনাকে পরীতে আসর করেছে এবং পরীতে আসর করে অমুক তাল গাছের উপরে নিয়ে গেছে। আচ্ছা আবার কখনো শুনতাম যে অমুক গাছের উপরে নিয়ে গেছে। আমি নিজে কখনো দেখার সৌভাগ্য হয়নি, কারণ যখনই পরী তাল গাছে নিয়ে যায়, যে সময় ওই সময় হয়তো আমি ঘুমে থাকি। আচ্ছা একবার শুনলাম যে আমাদের সমিতি বাজার নাখালপাড়া এখানে একটা তাল গাছ ছিল, ওখানে তাল গাছের উপরে তাকে নিয়ে গেছে। আচ্ছা কিন্তু আমার কোনো দেখার সৌভাগ্য নেই পরী কিভাবে তাকে নিয়ে গেল এবং তারপর নামলো কিভাবে, ল্যান্ড করলো কিভাবে সে। আচ্ছা, কিন্তু তাল গাছে উঠে আছে এরকম কি দেখেছিলেন? আমি শুনেছি, আমি দেখিনি, আচ্ছা, কারণ আচ্ছা। এত রাতে এত গভীর রাতে ঘটনা ঘটতো, তখন আমরা ঘুমে থাকতাম। আচ্ছা। সকালে উঠে শুনতাম যে কালকে তো সত্তার কাকাকে পরী নিয়ে তাল গেছে। গাছে নিয়ে গেছে। আচ্ছা তো এইটা ছোটবেলা থেকে শুনতে শুনতে আমি অভ্যস্ত ছিলাম। ইনফ্যাক্ট আমার ধারণা আমি বাংলাদেশ না, বাংলাদেশ এবং সাউথ এশিয়ায়, এমনকি ইভেন ভয়াবহ রকমের মডার্ন যে সমস্ত ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, সেখানেও ঘোস্ট স্টোরিজ বাচ্চারা ছোটবেলা থেকেই শোনে। একদম। উড়ে যায়, আকাশের উপরে নিয়ে গেছে, তাল গাছে নিয়ে গেছে। তো আমার বাড়িতে এই ভূতের আতঙ্কটা ছিল আমার ছোট কাকা। আচ্ছা ফারুক ভাই, এমনিতে আমরা ভূত এফএম থেকে চাইবো, যারা আমি জানি যে আপনি নতুন আরেকটা ফিল্মের কাজে হাত দিয়েছেন, হরর কোন ফিল্ম বানানোর ইচ্ছা আছে কখনো? সত্যি কথা বলে আমি জানি না, আমার আমার এই মুহূর্তে ইচ্ছা নাই। এই মুহূর্তে আমি আমার নতুন ছবি টেলিভিশনের কাজ নিয়ে ব্যস্ত, সবাই জানে। আচ্ছা ভূতের ছবি নিয়ে আমি সত্যি এখনো কিছু ভাবিনি। তবে কোনো এক সময় ভাবতে পারি। আমার সবকিছু হুটহাট করে হয়, মানে একবার আচ্ছা। মাথায় যদি কোনো পোকা ওঠে, তাহলে একদম এটা সর্বনাশের শেষ মাথায় নিয়ে নেওয়ার আগে আমাকে ছাড়বে না। আর ভূতের না হলেও প্যারানর্মাল অ্যাক্টিভিটির কিছু বিষয় আমার তো, অ্যাজ ইউ নো, আপনি যেটা মেনশন করেছেন যে সারিয়ালিস্টিক ব্যাপার স্যাপার নিয়ে আগ্রহ আছে, আমার ছবিতে এরকম বহু ইফেক্ট আছে, আছে। হ্যাঁ। স্পার্টাকাস 71 ছিল, প্রত্যাবর্তনে ছিল, থার্ড পারসন সিঙ্গুলারে ছিল। এটা আমার বিভিন্ন ছবিতে, সামনে প্রায় ছবিতে থাকে। মানে রিয়ালিটির এই রিয়াল স্পেস আর টাইম ভেঙে অন্য স্পেস বা টাইম ক্রিয়েট করে, যেটা যেটা রিয়েল টাইমে সম্ভব না, অতীত আর বর্তমান একসাথে থাকার কথা। মানে আমি একদম মানে সত্যি কথাই বলছি একদম, যে সত্যি, এবং যে কাজগুলো খুব স্মুথলি, খুবই স্পন্টেনিয়াসলি করেন আপনি, এবং খুব মানে খুব টাচই হয়, মানে টাচ করে। এটা হয়তো আমি জানি না, টাচ যদি করে তাহলে আমি সৌভাগ্যবান। হয়তো আমি যেটা অনুভব করি আমি ঠিক সেটাই করার চেষ্টা করি, বাড়তি কোনো মেকি কিছু করার চেষ্টা করি না। একটা বিষয় নিয়ে আমি গত কিছুদিন ভীষণ ভাবছি, সেটা হচ্ছে আমি জানি না কোন এক সময় আমার ছবিতে এই বিষয়ের উপরে তার ছবি হতে পারে। সেটা হচ্ছে আমাদের সবারই প্রিয় ফিল্ম মেকার তারেক মাসুদ। উনি মারা যাওয়ার পরে ন্যাচারালি আমি ব্যক্তিগতভাবে আর সবার মধ্যে খুবই শোকাহত ছিলাম। আর উনি আমার মাথার উপর আসলে বিশাল বড় একটা ছাতার মতো ছিলেন। বাংলাদেশের সব ইয়াং ফিল্ম মেকারদের জন্য উনি ছিলেন সবচেয়ে বড় ছাতা। আমরা সবাই জানি যে বাংলাদেশের সকল বুদ্ধিজীবী প্রতিষ্ঠানগুলো, এই বুদ্ধিজীবী প্রতিষ্ঠানগুলোর ডার্লিং হচ্ছে তারেক মাসুদ। ওই বুদ্ধিজীবী প্রতিষ্ঠানদের কোলে বসে উনি কিন্তু তরুণদের জয়গান গেয়ে গেছেন, এবং তরুণদের মন পাওয়ার জন্য গিয়েছেন বা তরুণদের খুশি করার জন্য গিয়েছেন তা না। উনি তাদের কাজ অ্যানালিসিস করেছেন, সেটা নিয়ে লিখেছেন পত্রিকায় স্বপ্রণোদিত হয়ে। যদি জানতেন এইসব লিখা এবং এইসব টেলিভিশনে তার দেয় ইন্টারভিউগুলো বুদ্ধিজীবীদের অসন্তুষ্ট করতে পারে, কিন্তু উনি যেটা বিশ্বাস করেছেন সেটা লিখেছেন। এবং কারণ ফলে উনি নানাভাবে আমাদেরকে আমাদের মেন্টর ছিল বলা যায় আর কি। তো উনি মারা যাওয়ার পরে আমি প্রথম দিন তো আসলে বুঝতেই কেটে গেল যে আসলে তারেক ভাই নাই। তো এরপরে আমি এই নানান শোক সভায়, ওনার শোক সভায় যাই, পিছনে বসে থাকি, কোনো বক্তৃতা নাই, পিছনে বসে দেখি, ওনার বাড়ির আশেপাশ দিয়ে হাঁটি। যখন ওখানে গেল ওরা, ভিতরে ঢুকিনি, তো তখন আমার মাথায় ভাবনা আসছিল যে মারা গেলে আসলে কোথায় যায়। আচ্ছা। এবং এটা আমার আগেও বিশ্বাস ছিল, এখনো আমার স্থির বিশ্বাস যে মানুষ মারা গেলে আসলে আমাদের সাথেই থাকে। এই আমাদের এই স্পেসে ঘোরে, এই সোবানবাগ, এই শাহবাগ, এই আজিজ মার্কেট, এই মণিপুরি পাড়া এখানেই ঘটছে। আমরা তাকে দেখছি না, কারণ উনি ফিজিক্সের আরেকটা লেয়ারে বসবাস করছে। আমাদের লেয়ার থেকে তাকে দেখা যাচ্ছে না, আমাদের লেয়ার থেকে তার স্পর্শ ফিল করা যাচ্ছে না। যেরকম যেরকম আমরা এই আমাদের অ্যাটমসফিয়ারে অনেক কিছু ঘটে যেটা আমরা জানি না, যেটা অজ্ঞাত, যেটা ব্যাখ্যার অতীত, যেটা সায়েন্সের এই আমাদের এই যে আল্লাহর দান, এই চোখ, এই নাক আর এই কান দিয়ে আমরা ঠিক উপলব্ধি করতে পারি না। এবং আমার বিশ্বাস ওনারা আমাদের এই লেয়ারে আছেন, আমাদের সবগুলো কাজ দেখছেন, আমরা কি করছি না করছি। ক্যাথরিন যখন কান্নাকাটি করে তখন উনি দেখেন, তখন ওনার ভীষণ কষ্ট হয়, উনি ক্যাথরিনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু উনি পারেন না, কারণ উনি আরেকটা লেয়ার আছেন, ওই লেয়ার থেকে এই লেয়ারে আসা সম্ভব না। আমি জানি না কোনো একদিন হয়তো এই যে ওই পারে চলে যাওয়া, ওই পারের জীবন আর এই পারের জীবন, এটা নিয়ে কোনো একদিন আমি কোনো একটা ছবি করতে পারি। কথাতে যে পরিমাণ ইলিউশন তৈরি হয়েছে আমার মনে হয় আমি সত্যি করতে পারি। যেমন আমি যখন আমি তারেক ভাই মারা যাওয়ার পরে ক্যাথরিনের সঙ্গে একবারও কথা বলতে পারিনি। আমি নেটে 2-1 বার কথা হয়েছে, কিন্তু
ফোনে কথা বলার মতো শক্তি অর্জন করতে পারিনি। তারেক ভাই শোক সভায় ক্যাথরিন ছিল শেষ ব্রিটিশ কাউন্সিলরটা, সেখানেও আমি তার ক্যাথরিনের সঙ্গে দেখাও করিনি, ওর মুখোমুখিও হইনি, কথাও বলিনি। আমি নিশাতের কথা যতবার ভাবি, তারেক ভাই আমাকে বারবার বলছিল, উনি খুব উত্তেজিত ছিলেন এই সন্তানটা নিয়ে, বলে যে যখন মিয়া সবার দাদা হওয়ার বয়স তখন আমি বাবা হয়েছি, তুমি একবার দেখতে আসলে না। নানা ব্যস্ততার জন্য যেতে পারিনি, কিন্তু এখন আমার খুব যেতে ইচ্ছা করে, কিন্তু আমি যাচ্ছি না। আমার মনে হয় যে আমি যাই না, আমি নিতে পারবো না। তো নিষেধের কথা যখন ভাবি তখন আমার মনে হয় যে আমি 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 সত্যি আমি এরকম একটা মানে আমার আমার স্বপ্ন দেখার খুব বাতিক আছে, এবং আমার বহু দৃশ্য, বহু সিনেমার বহু দৃশ্য বা বিজ্ঞাপনের অনেক আইডিয়া আমি স্বপ্নে দেখি। এই দৃশ্যটা আমি স্বপ্নে দেখেছি, সেটা আমি এখন পাঠক দর্শকদের বলে, শ্রোতাদের বলে রাখি। আমি জানি না কেউ এবার শুনে এটা কপি করে না দেয়, এটা আমার ছবির জন্য থাকবে। সেটা হচ্ছে এটা রেকর্ডেড থাকবে, আমাদের প্রমাণ। হ্যাঁ, সেটা হচ্ছে যে এই যে তারেক ভাই ঘুরছে, আমরা তারেক ভাইকে দেখছি না। আমি যখন তেজগাঁ থানার এই পাশে জ্যাম হওয়ার কারণে আমি করি কি, গাড়ি ঘুরতে অনেক কষ্ট হয়, আমি গাড়ি এখানে রেখে হেঁটে রাস্তা পার হয়ে যাই। তো হেঁটে রাস্তা পার হতে গিয়ে যখন দ্রুত গতি গাড়ি আসতে নেবে, তারেক ভাইয়ের পাশে দাঁড়া বলবে, এই মিয়া তুমি এখন নামতেছো কেন, কিন্তু আমি শুনবো না, কারণ তারেক ভাই তো আমার লেয়ারে নাই, এবং উনি খুবই কষ্ট পাবে আমার এই রেকলেসনেস দেখে। তারপর আমি যখন কাছে যাব ওনার বাসার কাছে, আমি দেখবো যে আমি জানবো না, কিন্তু মানে আমি দেখতে পাবো না, কিন্তু আমি বিশ্বাস করি যে ওনার দরজার বাইরে ভেতরে যদি নিশাদ কান্নাকাটি করে, ধরা যাক ক্যাথরিন কোন একটা কাজ করছে বা ক্যাথরিন ওয়াশরুমে গেছে, নিশাদ একা বাইরে আছে তার ড্রয়িং রুমে বসে, নিশাদ হয়তো বিছানা থেকে পড়ে গেল বা সোফা থেকে পড়ে গেল, পড়ে গিয়ে ভীষণ কান্নাকাটি করছে বা হোয়াট এভার, আমি নিশ্চিত জানি যে তারেক ভাই দরজার বাইরে বসে বসে ভীষণ কষ্ট পাবে, কান্নাকাটি করবে, ডাকাডাকি করবে সবাইকে, নিশাদকে ধরার জন্য, কিন্তু আমরা তো শুনতে পারবো না কেউ। এই জিনিসগুলা আমি আমি এটা আমি আমার তারেক ভাই মা যেদিন মারা যায় সেদিন আমি রাতের বেলা ঘোরের মধ্যে আমি এটা দেখেছি, এবং এই সমস্ত ব্যাপার স্যাপার নিয়ে এই পারের মানুষের কষ্ট না, ওই পারের মানুষটার কষ্ট। এই যে নিষাদ পড়ে গেল, নিষাদ কান্নাকাটি করছে, তারেক ভাই বুক ফেটে যাচ্ছে, তারেক ভাই পাশে আসছে, চিৎকার করছে, দরজা খুলতে বলছে, কিন্তু তার কথা তো কেউ শুনছে না, কেউ তো দরজা খুলবে না। এটা আসলেই অদ্ভুত, এবং এই জিনিসটা নিয়ে হয়তো আমি কোনো একদিন কোনো ছবি করবো, যাই না। অবশ্যই অবশ্যই, এবং এটাও সেই হয়েছে রিয়েলিটির খুব কাছাকাছি আসলেই, মানে আমরা জানি না রিয়েলিটির চেয়ে আরো তীব্র রিয়েলিটি এটা। হ্যাঁ, আমরা জানি না আসলে যে এরকম কিছু আসলে আছে নাকি। যারা ঈদের দিন সবার মন খারাপ করে দিলাম না, মানে ভূত এফএম শুনে সবাই ভয় পায়, মন খারাপ করলেও সমস্যা নেই আমার মনে হয়। আচ্ছা, আরেকটা কথা সেটা হচ্ছে যে যারা ভয়, আপনি যখন ভয় পান কোন মুহূর্তে, হয়তো অন্ধকার দেখে ভয় পেলেন বা যেটা বলছেন যে একাকিত্বের কারণে ভয় পাচ্ছেন, সেই সময়টা কি করেন আপনি? হঠাৎ করে যখন ভয়ের ব্যাপারটা শুরু হয়ে গেল, সেই সময়টা সেখান থেকে বেরিয়ে আসার প্রথম কাজটা করি ওই স্থানটা ত্যাগ করার চেষ্টা করি। আচ্ছা, এটা বোধহয় সব মানুষের ইমিডিয়েট প্রচেষ্টা থাকে। ভয় পেলে প্রথমে সে যেটা করতে চায় ওই স্থানটা ত্যাগ করতে চায়। আচ্ছা, এখন আপনি যদি এমন জায়গার মধ্যে পড়েন যেখানে স্থান ত্যাগ করতে পারছেন না, তখন কি করবেন? তখন কি করবো সেটাই তো, ইটস ভেরি ডিফিকাল্ট। ইউ বেটার কল সামওয়ান। আচ্ছা, ইউ ট্রাই টু টক টু সামওয়ান। তারপরে যদি সে গভীর রাত হয়, সে যদি ফোন না ধরে, ইউ বেটার এনজয় দা ভয়টাকে উপভোগ করেন এবং উপভোগ করে ফিট হয়ে যান। হয়ে যান। আচ্ছা, আবার পরবর্তী কোশ্চেনটা ছিল এরকম, যারা ভয় পায় তাদের জন্য কোনো একটা কিছু বলেন, তো আমার মনে হয়ে গেছে যে হ্যাঁ, ভয়টাকে উপভোগ করেন। মানে ভয় যখন আপনি পাবেনই, এটা যখন আপনার জন্য অবধারিত এবং নিয়তি হয়ে গেছে, একদম, ফলে এটা উপভোগ করা ছাড়া আর কি করবেন, আর কোনো উপায় নাই। ওকে, তাহলে শেষ করছি, যেটা বলি সেটা হচ্ছে অসংখ্য মানুষ যারা এই মুহূর্তে এই ঈদের দিনে বা আনন্দের দিনে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বসে আমাদের শুনছে এবং ভূত এফএম এর সাথে আছে, এবং তাদের সবার প্রিয় মানুষ আপনি মোস্তফা সরোয়ার ফারুকী। তো সুতরাং তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন, এই ঈদ নিয়ে, ভূত নিয়ে যা ইচ্ছা আপনার। সবাইকে বলতে চাই আবার ঈদ মোবারক, এবং আপনাদের সবাইকে একটা কথা সত্যি বলতে চাই, আপনাদেরকে অনেক ভালোবাসি, এবং আমি যে যা কিছুই করছি এটা আমি আসলে অনেক মানুষের ভালোবাসার যোগফল, এবং এই ভালোবাসার আজীবন পেতে চাই। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার নতুন ছবিটার জন্য, টেলিভিশনের জন্য, এবং এই ছবিটা আশা করি আরেকটা নতুন কিছু আপনারা দেখতে পাবেন। উইশাস লাক, এটুকুই বলবো। ওকে, ধন্যবাদ ফারুকী ভাই, আপনি অনেক ব্যস্ততার মাঝখানে আজকে তো মানে এই দিনটা যেটা হয় বিভিন্ন জায়গায় অনেক সময় মানে কি বলবো ফর্মালিটিস মেনটেন করতে হয়,
মেনটেন করার জন্য হচ্ছে যেতে হয়, তারপর দাওয়াত টাওয়াত থাকে, এরপরে আবার বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে হয়, তার মাঝখানে এখানে কষ্ট করে এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ওয়েল, কথা হচ্ছিল মোস্তফা সরোয়ার ফারুকীর সাথে, আর কথা না বাড়িয়ে এখন আমরা গানে চলে যাবো। আর ইন দ্য মিন টাইম আপনারা আমাদের SMS করতে পারেন, লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। ফিরে আসছি আরো একজন গেস্টকে নিয়ে, আরো একজন সেলিব্রিটিকে নিয়ে একটু পরে। সে পর্যন্ত স্টে টিউনড, রেডি ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। This track was downloaded from FusionBD.com. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর চলছে ভূত FM সেলিব্রিটি স্পেশাল। আর এটা হচ্ছে আজকে ঈদের দিন। ঈদের দিনে আমরা আজকে বলেছিলাম যে আমরা সমস্ত সেলিব্রিটিদের নিয়ে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের এক্সপেরিয়েন্স শুনবো এবং আপনাদের সাথে শেয়ার করব। আর এই মুহূর্তে আমার সাথে যিনি আছেন তাকে পরিচয় করে তাকে বলি যে জীবনটা আসলে সরল অঙ্ক নয়, জীবনটা অনেক কঠিন এবং জীবনে এই ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটে এবং তার জীবনেও ঘটেছে। আমি পরিচয় করে দিচ্ছি আপনাদের সবার সাথে। এই মুহূর্তে আমার সাথে আছেন দীপ্ত ভাই। দীপ্ত ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, ঈদ কেমন হচ্ছে? ভালোই গেল সারাদিন, খারাপ না। ওকে, দীপ্ত ভাই, আমি আপনাকে জিনিস প্রথমে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যে জীবনে কখনো এরকম হয়েছে যে ভয় পেয়েছেন? হ্যাঁ, বেশ কয়েকবার হয়েছে। মনে আছে যে প্রথম ভয় পেয়েছিলেন কবে বা কিভাবে প্রথম ভয় পেয়েছিলেন? একদম প্রথম মায়ের পেট থেকে নেমে কখন ভয় পেয়েছি সেটা মনে নাই, তবে ছোটবেলায় বেশ কিছু আছে, আপনার এক্সপিরিয়েন্স আছে ভয়ের, বড় হয়েও আছে ইভেন। আচ্ছা, আমরা তাহলে একটা করে শুনি না? একদম ছোটবেলায় এক্সপিরিয়েন্স বলতে সেটা হচ্ছে যে একবার আমার বাসার একা ছিলাম, বাসায় একদমই একা ছিলাম তখন, পড়ছিলাম আমার টেবিলে, তো বাসায় কেউই ছিল না, আমাদের কাজের একটা ছেলে ছিল, সে রান্না করেছিল। হঠাৎ করে আমার জানলাটা খুলে গেছিল, সম্ভবত জানলাটা খোলা ছিল, বাতাস লেগেছে, খুলে গেছে, কিন্তু জানলাটা খুলছে খুব আপনার হরর মুভি টাইপের একটা সাউন্ড করে আস্তে আস্তে খুলছে, বুঝছেন? আমি খুবই ভয় পেয়েছিলাম, খুবই ভয় পেয়ে আমি চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছিলাম। এটা আমি যখন ক্লাস 3-4 পড়ি, ওই ঘটনাটা আমার এখনো মনে আছে আর কি, হঠাৎ করে কেন খুলে গেল। প্যারানরমাল কোন এই যে গান আমি শুনি যে মিউজিশিয়ানদের জীবনে এটা অনেক ঘটে, যে অনেক রাত্রে শো করে তারপরে ফেরার সময় রাস্তার ভেতরে রাস্তায় অনেক কিছু দেখা যায়। এরকম হয়েছে নাকি, দেখা সাক্ষাৎ হয়েছে যে অনেক রাত্রে বাসায় ফেরার সময় রাস্তায় কোনো হুট করে কোনো একটা ঘটনার সম্মুখীন হলেন? এটা একবার হয়েছে আমার, সেটা হচ্ছে অনেক আগে একবার একটা শো করতে গেছিলাম, একটা ঢাকার একটু বাইরের দিকে, আমার ঠিক খেয়াল নাই, প্রায় 99-এর ঘটনা, অনেক আগের ঘটনা, প্রায় অনেক বাইরে ঢাকার থেকে আমরা মাইক্রো করে যাচ্ছি অনেকখানি যাওয়ার পরে আপনার তারপর আবার হেঁটেও যেতে হলো কিছু দূর, সাউন্ড সিস্টেম নিয়ে অনেক ঝামেলা ছিল, যাই হোক ওই কাহিনীতে না যাই। তো তারপরে যখন ফেরার সময় আমরা কিছু পাচ্ছি না, অনেক রাতে, প্রায় রাত্রে 2টোর সময় আমরা রওনা দিয়েছি। তো আমি আর আমার সাথে গিটার বাজাতো আরিফ নামে একটা ছেলে, আমরা দুইজন রিক্সা পেলাম, আমরা দুজন রিক্সা নিয়ে আসছি, বাকি সবাই পিছনে সাউন্ড সিস্টেমের সাথে আসবে বা পরে আসবে আর কি। আমরা দুজন আগে বের হয়ে গেছি সবাই মানে রেখে আর কি, বাসায় যাব আমরা, আরো কিছু আমাদের কাজ টাজ ছিল সেটা আমরা করতে যাচ্ছিলাম, এটাই হোক। তো তারপরে তো আমরা যাচ্ছি, রিক্সা করে যাচ্ছি, এখন এমন একটা জায়গা দিয়ে যাচ্ছে যেখানে হচ্ছে আপনার পানি, এক পাশে পানি আরেক পাশে হচ্ছে ক্ষেত। তো পানির মধ্যে আমাদের মনে হলো যে একটা ছায়ার মতো কি আমাদের সাথে সাথে যাচ্ছে। মাছ কিনা যাই না, মানে মাছও হতে পারে, বাট মাছের মতো না আসলে, সেটা সামথিং ডিফারেন্ট। এবং আমাদের রিক্সাওয়ালার সাথে আমরা হাসতে হাসতে জিজ্ঞেস করলাম, মামা দেখো এটা কি? হ্যাঁ, মামা বলে, মামা ওইদিকে তাকায়েন না। তখন আমাদের মধ্যে বলে, ও কেন বলবে ওইদিকে তাকায়েন না? তারপরে সে এই রাস্তা দিয়ে সে জানে যে সামথিং ইজ দেয়ার। তো ওইটা, এবং আমি আর আরিফ খুবই আমরা শঙ্কিত হয়ে গেলাম যে ব্যাপারটা আসলে কি হচ্ছে। আমরা সিগারেট ধরাইলাম যে আগুনের কাছে নাকি আসে না, হ্যাঁ, এরকম একটা চিন্তা করে আমরা সিগারেট ধরালাম। তো এরকম করতে করতে প্রায় 15-20 মিনিট পর ওই পথ আমাদের সাথে ওই জিনিসটা ছিল এবং পাশে পানিও ছিল। তারপর আমরা বড় রাস্তায় উঠে গেছিলাম, তারপরে আমরা কিছু হয়নি আর কি। হ্যাঁ, তো থ্যাংক গড কিছু হয়নি। আরেকটা জিনিস, সেটা হচ্ছে স্টুডিওতে আপনি মিউজিক প্রডিউস করেন, সো এমনিতে এরকম হয় মাঝে মাঝে যে আমি শুনেছি যে স্টুডিওতেও মাঝে মাঝে এরকম অনেক হঠাৎ করে মেশিন নষ্ট,
হঠাৎ করে প্যানেল ঠিক মতো কাজ করছে না, হঠাৎ করে একটা ভয়েস নেবেন, সবকিছু ঠিক আছে, বাট রেকর্ডিং হচ্ছে না। এই ধরনের কোনো মানে ঘটনা কি আপনার সাথে ঘটে? কারণ আমি শুনেছি এরকম যে তেনারা যদি থাকেন আশেপাশে, তাহলে অনেক সময় দেখা যায় যে আমাদের অগোচরেই কোন একটা জিনিস আমি এক জায়গায় রেখেছিলাম, কেউ সরায়নি কিন্তু সরে গেছে। আমার স্টুডিও থেকে অনেক কিছু হারায়, হারায়, রেগুলার বেসিসে হারায়। বাট এটা তো কারো নেওয়ার কথা এটা না। কারণ নেওয়ারই কথা না, এবং এমন অদ্ভুত অদ্ভুত জিনিস হারায়। যেমন ধরেন আপনার ছাইদানি হারায় গেল, এটা নেওয়ার কিছুই নাই। আবার এবার ছাইদানিটা হচ্ছে আমরা নিজেরা বানাইছি আর কি, একটা প্লাস্টিকের ক্যানরে আমরা হয়তো পেঁচায় টাচায়, মানে কোকের ক্যানরে সেটাই আমরা পেঁচায় টাচায় হয়তো বানাইছি। তো ওইটা আমরা কোথাও খুঁজে পাচ্ছি না এবং কেউ নেয়ও নাই। আচ্ছা হ্যাঁ, কারণ আমরা আমাদের ইয়েতে স্টুডিওতে কোনো রোডই রাখি নাই। আচ্ছা হ্যাঁ, কারণ আমরা নিজেদের কাছে নিজেরাই করি। আমরা যে কয়জন আছি, 2-3 জন সাউন্ড ইঞ্জিনিয়ার সহ আমি আছি। তো এখানে আমরা কিছুই মানে কখনোই পাই না, এবং আরো অনেক অনেক সময় অনেক উদ্ভট উদ্ভট জিনিস হারা যায়, যেগুলা কোনো মানে নাই। যেমন হচ্ছে আপনার মানে ছোট জিনিস, হয়তো জ্যাকের ছোট একটা মাথা থাকে, ওইটা হয়তো হারায় গেল, যেটা হয়তো সব সময় মানে গত 2 বছর ধরে একই জায়গায় আছে, সেটা হয়তো একদিন হঠাৎ করে নাই। এবং এই জিনিসগুলো কেউ এগুলো নিবে না। হ্যাঁ, এটা নেওয়ার কিছুই না। এটা এমন জিনিস না যে এটা একটা মাইক্রোফোন যে কেউ নিয়ে গেলে 2,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা বিক্রি করতে পারছে, তা না কিন্তু। আচ্ছা, এরকম আপনি যে বললেন যে বড় হয়েও ঘটনা আছে, তো আমরা এখন বড় ঘটনায় যাবো নাকি ছোটবেলায় আরো কিছু আছে? বড় হয়ে বলতে পারি, বড় হয়ে আসলে যেটা আসলে রিয়েল একটা এক্সপিরিয়েন্স আছে, এবং এটা খুবই ভয়ের একটা এক্সপিরিয়েন্স আমার, এবং আমার লাইফে আমি মানে ওটা কখনো মনেই করতে চাই না আসলে। আচ্ছা, যেটা হচ্ছে যে আমি কিছুদিন পড়ালেখার খাতিরে বাইরে ছিলাম। বাইরে আমি লন্ডনে ছিলাম বেসিক্যালি। লন্ডনের থেকে একটু বাইরে আমি একটা ভিলেজ এরিয়া একটা থাকতাম। হ্যাঁ, একদমই ছোট্ট একটা শহর, রিংউড ছিল শহরটার নাম, যেটা হচ্ছে আপনাদের এই যে গুলশান মোড়ে যে রাউন্ড অ্যাবাউটটা, হ্যাঁ, এইটুকুই আসলে শহরটা। মানে যা লাইক আপনার হার্ডলি 30-40টা বাড়ি আর কি। আচ্ছা, এর মধ্যে একটা বাসায় আমি থাকতাম। তারপরে সব ক্ষেত্রে এরকম কিছু? তারপরে হ্যাঁ, তারপর হচ্ছে বন, ক্ষেত না ভাই, বন, একদমই বন, মানে রাস্তার দুই পাশে হচ্ছে বন। আচ্ছা, মানে আপনার মানে তেনাদের তো ওইটা আবার তীর্থস্থান। হ্যাঁ, মানে লন্ডন মানে সেই রকম একটা জায়গা। হ্যাঁ, ওইটা লন্ডনের বাইরে বেশ কিছু, আপনার লন্ডন থেকে 40 মাইল দূরে, কিলোমিটার না মাইল দূরে আর কি। তো ওইখানে আমি একটা বাসায় একা থাকতাম, একদমই একা থাকতাম। নিচের তলায় ছিল একটা রেস্টুরেন্ট। হ্যাঁ, এবং রেস্টুরেন্ট তো আপনার 12টার পরই হচ্ছে খালি হয়ে, মানে ওখানে আর কেউ থাকে না। আমি রেস্টুরেন্টের উপরে একটা ফ্ল্যাট ছিল, ওই ফ্ল্যাটটা আমি ভাড়া নিয়ে থাকতাম, কারণ আমার ইউনিভার্সিটি ছিল ওখান থেকে আপনার 7-8 মাইল দূরে। আচ্ছা, তো আমি ওখান থেকে বাসে, আমার যেখানে থাকতাম ওখান থেকে সুবিধা হচ্ছে বাসে করে যাওয়া যায়। আচ্ছা, তো একদিন যেটা হলো যে আমার নেক্সট ডোরে ছিল একটা ক্লাব, মানে জাস্ট নেক্সট ডোরে, ঘর থেকে বের হয়েই পাশের বাসাটাই হচ্ছে একটা ক্লাব ছিল। তো আমরা ওখানে ফ্রাইডে স্যাটারডে নাইটে আমরা মজা টজা করতাম। ক্লাবিং টাবিং করার পরে আমরা একদিন হচ্ছে বাইরেছি, আমি ক্লাবিং করে বাইরেছি, তখন বাজে প্রায় 2:30-3টা। আমার কি মনে হয়েছে যে আমার মনে হয় যে একটু হাঁটি, প্রকৃতির সাথে একটু ভাবুক হয়েছে, একটু দেশের জন্য মনটা কেমন করছে, এরকম ইয়ে করছে। আমি যে একটু হাঁটি, দেখি যে লিরিক্স লেখা যায় কিনা, মাথায় কিছু আসে কিনা। তা আমি হাঁটতে হাঁটতে ওই শহরের যে মেইন রাস্তা দিয়ে বের হয়ে আমি আপনার হাইওয়েতে উঠে গেছি। হ্যাঁ, হাইওয়েতে উঠে গেছি, এবং হাইওয়েতে কিন্তু লাইট টাইট আছে, লাইক আশেপাশে কেউই নেই, এবং পুরা দুই পাশে হচ্ছে বন, দুই পাশে হচ্ছে পুরা জঙ্গল আর কি। হ্যাঁ, পুরাপুরি জঙ্গল। কি গাছ ছিল আমি বলতে পারবো না, আমি জানি না, বোটানি স্টুডেন্ট না, আমি বলতে পারবো না, বাট বড় বড় বিশাল বিশাল গাছ ছিল। তো আমরা হয়তো, আপনার হয়তো এই অনুষ্ঠানে অনেকে বলে থাকবে যে গ্রামের বাড়িতে আমরা শুনছি যে পেতনি থাকে গাছে। হ্যাঁ, অনেক শুনেছি না এই কাহিনীটা, এবং আমরা তো কেউই বিশ্বাস করি না, আমরা সবাই হাসি, একদমই হাসি না। কিন্তু আমি ওই রাতে সিরিয়াসলি একটা পেতনি দেখছি, মানে লাইক এক গাছে, ওই যে আমরা শুনছি না যে এক গাছে একটা পা থাকে, আরেক গাছে একটা পা থাকে, সেম জিনিসটাই ভাই আমি দেখছি। এবং এটা আমরা শুনি সবসময় গ্রামাঞ্চলের, বাংলাদেশে। হ্যাঁ, আপনি এটা দেখছেন লন্ডনের কোন একটা গ্রামে। হ্যাঁ, একটা গ্রামে, এবং আমি দেখছি যে তার অনেক দূরে আমি দেখছি যে ইয়েস, একটা মানে একটা চিকন দুইটা পা, তার দুইটা এরকম দুই সাইডে দিয়ে আছে, ঝাপসা দেখা যাচ্ছে, আপনি ভালো মতো তাকাইলে ওটা দেখা যাচ্ছে না, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, মানে আপনি বুঝতে পারছেন যে ওইখানে, হ্যাঁ, অন্ধকারের মধ্যে, কারণ লাইটের উপরে তারা হচ্ছে লাইটটা, আপনার যে সোডিয়াম লাইট গুলো যে থাকে তার উপরে তারা, হ্যাঁ, এবং বিশাল আকৃতি। হ্যাঁ, ফার্স্টে আপনি যখন দেখবেন তখন মনে হবে যে দুইটা গাছ একসাথে মনে হয়
লেগে গেছে, মানে এই পাশের গাছটা এই পাশে মানে ডালপালা দিয়ে ইউ শেপের মতো একটা। হ্যাঁ, কিন্তু আপনি যদি একটু ভালো মতো দেখবেন তখন দেখবেন যে there is a body, there is a leg, everything is there, Oh my বুঝছেন? God. এবং এটা ধরেন নড়তেছে এবং এটা ইয়ে করতেছে। তো মানে আপনি কি করলেন? আমি ফার্স্ট এটা দেখার পরে হয়তো ফার্স্টে তো বুঝি নাই যে এটা কিছু অরিজিনাল নাকি কি জিনিসটা কি। আরেক মানে ততক্ষণে আরেকটু সামনে চলে গেছি দেখতে দেখতে, তারপরে গিয়ে দেখি যে হ্যাঁ এটা মনে হচ্ছে যে এটা আসলে একটা কিছু, এবং এবং জিনিসটা আস্তে আস্তে একটু বড় হচ্ছে, একটু আরো পরিষ্কার হচ্ছে। তো আমি মানে বুঝতে পারছিলাম যে দৌড় দিব না কি করব, মারা যাব না কি হবে। আরে আমি জাস্ট ঘুরে আল্লাহর নাম নিতে নিতে, হ্যাঁ আয়াতুল কুরসি পারি না। হ্যাঁ, মানে ওই দিন খুব দুঃখ হয়েছিল যে কেন আয়াতুল কুরসি শিখলাম না। দোয়া দুরু যা পারি বলতে 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 আমার ঘরে ঢুকে গেছি, মানে হাঁটতে হাঁটতে আবার শহরে ঢুকে ঘরে ঢুকে ঘুমাই গেছি। মানে আপনি ওইটা আর কোনোদিন দেখতে চান না? নেভার নেভার। আচ্ছা, খুবই ভয় পেয়েছিলাম। এছাড়া হচ্ছে যে ছোটবেলায় হলো বড় হয়েও হলো প্রতিনিয়ত ঘটছে এরকম ঘটনা, তো আর কোনো ঘটনা আছে কি? ভৌতিক ওরকম কোনো ঘটনা নাই, এমনি ভয় পাইছি এরকম অনেক ঘটনা আছে। অ্যাক্সিডেন্ট করতে গিয়ে ভয় পাইছি বা এরকম অনেক ধরনের ঘটনা আছে, বাট ভূত নিয়ে ওরকম ভৌতিক এখন মনে পড়ছে না। হ্যাঁ, তাহলে আমি একটা কথা বলবো যে মানে হুট করে যদি আপনার কি মনে হয়, মানে একদম আপনাকেই প্রশ্ন করছি, যে হুট করে ঘুম ভেঙে যদি দেখি যে সামনে ওইরকম কিছু একটা মানে কিছু একটা সামনে হঠাৎ করে এরকম তেনাদের সাথে যদি দেখা হয়ে যায়, সেই মুহূর্তে আপনি হলে কি করেন? বা আপনি মানে ভয়ঙ্কর যতবারই ভয় পেয়েছেন আপনি ওই মুহূর্তে কি করেন? ডিপেন্ড করছে আসলে কি আসলো আমার সামনে। হ্যাঁ, আমরা বলি ভূত, আমরা বলি জিন, আমরা বলি পরী। এখন প্রথম দুইটা ভূত আর জিন হইলে ভাই ভয় পাইছে, পরী হইলে এখন জানি না কি করতে পারি, গান লিখাও ফেলতে পারি। হ্যাঁ, বাপ্পাদার গান আছে, পরী নামে বাপ্পাদার গান আছে। হ্যাঁ, আর যেটা ডিপেন্ড করে যে মানে সবই তো আপনার সুপার ন্যাচারাল জিনিসই, পরীও তো একটা সুপার ন্যাচারাল জিনিসই, তাই না? তো ওইটা আসতে দোষ কি? হোপফুলি ওইটাই আসবে। আর যারা সাধারণত ভয় পায়, এই যে প্যারানরমাল সবকিছুতে ভয় পায়, তাদের জন্য কিছু একটা বলেন। মানে এটা তো সংবিধিবদ্ধ সতর্কীকরণ এরকমও কিছু একটা হতে পারে। সংবিধিবদ্ধ সতর্কীকরণ হচ্ছে ভয় পাবেন, ভয় পাওয়া ভালো, ভয় পাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, ভয় পেতেই পারেন, তবে ভয়ে দিশেহারা হবেন না। আপনারা ভয় পেলে ঘুরে আস্তে আস্তে বাসায় চলে যাবেন। আমরা এরপরে কি একটা ভয় নিয়ে গিয়ে আমরা একটা অ্যালবামে গান পাবো? মানে পেতেই পারি। আমার একটা গান আছে ইনফ্যাক্ট, যেটা হচ্ছে ভয় নাই রে মনা। আপনারা আমার একটু দু একটা লাইন কি শোনা যেতে পারে? ভয় নাই রে মনা, ভয় নাই কোনোখানে, কোথাও হারাতে বাধা নেই মনে মনে, আপনি আপন ঘরে শীত কাটে, আপনি আপন কর্মে বাদ সাধে, তা কি তুমি জানো না, তা কি তুমি বোঝো না, তা কি তুমি জানো না, তা কি তুমি বোঝো না, ভয় নাই রে মনা, ভয় নাই কোনোখানে। আপনি যাই হোক দিতে হয়, অনেক ভালো লাগলো আজকে আপনার কাছ থেকে এই সমস্ত ঘটনাগুলো শুনে। তো যারা শুনছে আপনাকে, যারা আপনার গান শোনে এবং যারা ভূত এফএম শোনে, তাদের উদ্দেশ্যে শেষ কিছু যদি বলতে চান তাহলে প্লিজ বলুন। শেষ বলতে যদি ভূত নিয়ে যেটা বলতে চাই, আসলে ভূত জিনিসটা খুব ইন্টারেস্টিং। এখানে প্যারানরমাল একটা ব্যাপার, সাইকোলজিক্যাল একটা ব্যাপার। আমরা একটা জিনিস হচ্ছে যে আসলে আমরা যেটা ভূত মনে করি, হ্যাঁ, বা যে আমরা যেটা ভয় পাই, সুপারন্যাচারাল ম্যাক্সিমাম জিনিসই কিন্তু আসলে দেখা যায় যে বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে একদম, কিন্তু আবার আমাদের রিলিজনই আবার হচ্ছে সায়েন্স আর এটা একসাথে আবার যায় না মানে সেটাই বলছি, আমাদের রিলিজনই আছে যে there is something somewhere থাকতেই পারে যে কোনো সময়। সো এবং আমরা এটাও শুনি যে আমাদের হাতের আমাদের শরীরের এক বৃহৎ মানে দূরেই একটা করে জিন থাকে, এরকম কিন্তু আমরা শুনছি ছোটবেলায়। হ্যাঁ, অনেক জানি না এটা সত্যি কিনা। হ্যাঁ, শুনছি যে আমাদের সাথেই একটা করে জিন থাকে, এই থাকে সেই থাকে। তো আসলে অবিশ্বাস করার কিছু নাই, আবার ভয় পাওয়ারও কিছু নাই। আসলে বুঝতে হবে জিনিসটাকে টেকনিক্যালি। যদি ভয় পেয়েই যাই কখনো, আমরা বুঝে নিব যে আসলে ব্যাপারটা কি। এটাই হচ্ছে আমার সবাইকে। আর আপনার যারা লিসনার রয়েছেন, আপনার যারা শ্রোতা রয়েছেন, যারা আপনার গান শুনে, তাদেরকে কিছু বলতে চান ঈদ উপলক্ষে? ঈদের মানে শুভেচ্ছা। সবাই ঈদে
নতুন পোশাক পরে নতুন জামা কাপড় পরে নিশ্চয়ই খুব মজা করছে এবং এখন। অনেকে এখন যারা শুনছেন অনেকে হয়তো ঢাকায় ঢাকা থেকে গেছেন দেশের বাড়িতে এবং সেখানে হ্যাঁ, বসে right. শুনছেন আমাদেরকে। So, তো সবার ভালো লাগলো। তাদেরকেও সেম কথা যে ভয় পাওয়ার কিছু নাই। আর দেশের বাড়িতে গিয়ে যদি কোনো ভয় সঙ্গে নিয়ে আসতে পারে তাহলে যেন অবশ্যই অবশ্যই আমাদের জানিয়ে দেন। হ্যাঁ এখানে জানিয়ে দাও, এখানে এসএমএস করেন, সে অবশ্যই এসএমএস করার নিয়ম আছে এবং অবশ্যই সেটাই। আর আমার যেটা মনে হয় যে দীপ্ত ভাইকে মানে আজকে আমরা পেয়ে অনেক ভালো লাগলো এবং আপনাদেরও নিশ্চয়ই অনেক বেশি ভালো লেগেছে এবং আমরা এক্সপেক্ট করব যে খুব দ্রুত দীপ্ত ভাইয়ের নতুন নতুন মানে ভয়ের গান নিয়ে আপনাদের সামনে আসবেন। আপনারা অনেক ভয় পাবেন। থ্যাংক ইউ দীপ্ত ভাই। থ্যাংক ইউ রাসেল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েল, কথা হচ্ছিল এতক্ষণ দীপ্তর সাথে এবং দীপ্ত তার ভয়ের বিভিন্ন এক্সপেরিয়েন্স যা দেশে ঘটেছে এবং দেশের বাইরেও ঘটেছে, এরকম অনেক এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলেন। এখন আবার একটা ছোট্ট বিরতি এবং কথা না বাড়িয়ে চলুন শুরু আসি আরো একটি গান এবং এরপরে ফিরে আসছি নতুন কাউকে নিয়ে। সে পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুন এবং আপনি এসএমএস পাঠান। এসএমএস পাঠানোর নিয়মটি হচ্ছে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নম্বরে। এসএমএস পড়া হচ্ছে না বলে অনেকে হতাশ হতে পারেন, বাট ডোন্ট ওয়ারি, কারণ আপনার এসএমএস গুলো সযত্নে আমরা সংরক্ষণ করে রাখি এবং অবশ্যই আপনার এসএমএস দেখেই পরবর্তীতে আপনাকে কল দেয়া হবে বা আপনার ঘটনাটা আমরা শেয়ার করব আমাদের মানে আপনাদের সাথেই আর কি। চলুন একটা গানে ফিরে যাই। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, ফিরে এলাম আবারও